ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী এই তিনটে উপজেলা নিয়ে হচ্ছে ফরিদপুর ১ আসন। এটা একটা বৃহত্তর নির্বাচনী এলাকা। আমাদের পাশের জেলার নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা একটা মাত্র উপজেলায় একটা নির্বাচনী এলাকা, যেখানে সাবেক এমপি ছিল মাশরাফি বিন মর্তজা। আর আমাদের এখানে তিনটা উপজেলা নিয়ে একটা আসন নির্বাচনী এলাকা। এরপরেও আমাদের এলাকার মানুষ খুবই অবহেলিত। এর একমাত্র কারণ হচ্ছে আমরা যখন বৃহত্তর ফরিদপুর ছিলাম তখন কিন্তু গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর সব একসাথে ছিল। আর এই ফরিদপুর থেকে গোপালগঞ্জ আলাদা হয়ে যাওয়ার কারণে, যেহেতু ওটা বঙ্গবন্ধুর এলাকা, শেখ হাসিনার জন্মস্থান, এই কারণে ওই এলাকা উন্নত হয়েছে, আমাদের এলাকা আর উন্নয়ন হয়নি। গোপালগঞ্জের পরেই আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হচ্ছে ফরিদপুর ১ আসন। স্বাধীনতার পরবর্তীতে যত নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনেই আওয়ামী লীগ জয়লাভ করছে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার এখানে ক্ষমতায় ছিল। আর এখানের এমপি তো প্রতিবারই আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়, তারপরেও এলাকার যেসব এমপি নির্বাচিত হয়েছে তারা এলাকার উন্নয়ন করতে পারে নাই। অবশেষে আমাদের আব্দুর রহমান সাহেবকে আমরা মন্ত্রী হিসেবে পাইছিলাম, কিন্তু এই যে ২৪-এর গণ অভ্যুত্থানে এইসব পোলাপান তারে সহ শেখ হাসিনারে ভারত পাঠায় দিয়েছে। আসলেই আমাদের ভাগ্য খারাপ। বিগত এরশাদ সরকারের আমলে শাহ মোহাম্মদ আবু জাফর আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়ে উনি জাতীয় পার্টিতে যোগ দেয়। জাতীয় পার্টিতে যোগ দেওয়ার সময় এলাকার কিছু লোক এবং আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ওনার সাথে জাতীয় পার্টিতে যোগ দেয়, এবং তখন থেকেই মোটামুটি আমাদের ফরিদপুরে ১ আসনে জাতীয় পার্টির একটা অবস্থান গড়ে তোলে। এর আগে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী কেউ ছিল না। পরবর্তীতে জাতীয় পার্টি আবার ৪ ভাগে ভাগ হয়ে যায়। তার একটা অংশে থাকে শাহ মোহাম্মদ আবু জাফর, তার একটা অংশ জামাত ইসলাম এবং খেলাফতে মজলিস, মামুনুল হকের বাবার দল সহ এরকম ৪টে দলে ৪ দলীয় ঐক্য জোট হয়। সেই জোটেও শাহ মোহাম্মদ আবু জাফর ছিলেন। তখনকার নির্বাচনে ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন হচ্ছে কাজী সিরাজুল ইসলাম। তা ৫-৭ হাজার ভোটের ব্যবধানে উনি হারে। পরবর্তী নির্বাচনে উনি সরাসরি বিএনপিতে যোগদান করে এবং ধানের শীষ প্রতীকে উনি নির্বাচন করে। সেবারও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যদিও উনি হারে যায়, কিন্তু খুব কাছাকাছি ভোটে উনি হারে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কাজী সিরাজুল ইসলাম খুব চাপে পড়ে উনি বিএনপিতে যোগদান করে। বিএনপিতে যোগদান করলে আমাদের এই আসনটা খালি হয়ে যায়। কথা ছিল যে এই আসনটা ওনাকেই পরবর্তীতে উপনির্বাচনে ওনাকেই ছেড়ে দেওয়া হবে, কিন্তু আমাদের শাহ মোহাম্মদ আবু জাফর উনি বিদ্রোহী প্রার্থী হয়। বিদ্রোহী প্রার্থী হলে পারা তখন বিএনপি ভালোবেসে উনারেই নমিনেশন দেয় এবং উনি পরবর্তীতে যতদিন ছিল উনি এমপি ছিল। এরপরে সেনা শাসন চলে ২ বছর। তারপরে ২০০৮ সালের নির্বাচনে আব্দুর রহমান আমাদের এখানে এমপি হিসেবে নির্বাচিত হয়। এরপরে যত নির্বাচন হয়েছে তা তো বাংলাদেশের জনগণ সবাই জানে। ১৪ সালে একতরফা নির্বাচন হয়ে যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪টা এমপি নির্বাচিত হয়ে যায়। ১৮ নির্বাচনে রাতের ভোটে নির্বাচিত হয়। আর ২৪-এর নির্বাচনে আমাদের শাহ মোহাম্মদ আবু জাফর চরম থেকে চরম ভুল করলো। উনি বিএনএম একটা দল গঠন করে সেই দলের অধীনে বিএনপি থেকে উনি পদত্যাগ করে সেই দলে ঢুকলো। সেই দলে ঢুকে উনি নির্বাচন করলো। নির্বাচন করে উনি জিততে পারলো না, উনি হেরে গেল। শাহ মোহাম্মদ আবু জাফর যদি বিএনপিতে থাকতো, আগামী নির্বাচনে উনিই থাকতো আমাদের এলাকার এমপি, এবং উনার প্রতিদ্বন্দ্বিতায় যে কেউ নির্বাচন করবে সেমন প্রার্থীও খুঁজে পাওয়া যেত না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু নির্বাচন করার কোনো সুযোগ নাই, বিএনপি সরকার গঠন করবে এটা ধরে নেওয়া যায়। আর আমাদের ফরিদপুর ১ আসন থেকেও বিএনপি থেকেই এমপি নির্বাচিত হবে, এটাও নিশ্চিত করে বলা যায়। অনেকেই বর্তমানে বিএনপির বড় নেতা দাবি করতেছে, কিন্তু যখন এই যে ১৯৯১ সালে নির্বাচন হয়েছিল, মিয়ামোহন, শামসুল বাড়ি মিয়ামোহন উনি ধানের শীষ প্রতীকে উনি নির্বাচন করছিল, তখন কিন্তু উনি মাত্র ৩,০০০ ভোট পাইছিল। তখন যারা ভোট দিছিল তারাই প্রকৃত বিএনপি, তাদেরকে খুঁজে বের করে তাদেরকেই মূল্যায়ন করা উচিত আমি মনে করি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতেছে না, সেই হিসাবে আওয়ামী লীগের বড় একটা অংশ ইসলামপন্থী দলের উপর ঝুঁকে পড়তেছে। চরমোনাই, হেফাজত বা খেলাফতে মজলিস এরা সবাই তো জামাত ইসলামকে সমর্থন করবে। এই হিসাবে জামাত ইসলামের একটা শক্ত অবস্থান আমাদের এলাকায় গড়ে তুলবে। আবার যদি আওয়ামী লীগের কিছু রিফাইন্ড নেতা আছে যারা দল মতের ঊর্ধ্বে, যে তাদের জনপ্রিয়তা আমাদের এলাকায় অনেক অনেক বেশি, সেহেতু কিন্তু নির্বাচনের মোড় ঘুরেও যেতে পারে, এটা বলা যায় না। বিগত সুষ্ঠু নির্বাচনগুলোতে বোয়ালমারী এবং মধুখালী এই ২ উপজেলায় আওয়ামী লীগ থেকে বিএনপি যথেষ্ট ভোটে এগিয়ে থাকতো। আর আলফাডাঙ্গা এসে আওয়ামী লীগ থেকে বিএনপি অনেক ভোটে পিছিয়ে পড়ে যেত, আর এমপি নির্বাচিত হতো আওয়ামী লীগ থেকেই। এর কারণ হচ্ছে আলফাডাঙ্গা হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ ধরে নেওয়া যায়। এখানকার ৯০% লোকই আওয়ামী লীগ সমর্থিত।
কাজী সিরাজুল ইসলাম যখন এই যে দ্বিতীয়বার উনি এমপি নির্বাচিত হয়, উনি ডিক্লেয়ার দিয়েছিল যে কোনো কেন্দ্র যদি ভোট শূন্য করতে পারে শাহ মোহাম্মদ আবু জাফরকে, তখন তাকে কালার টিভি কিনে দেবে। তখন কিন্তু এই যে হেলেন্সা সহ কয়েকটা সেন্টার এরকমের একবারে ভোট শূন্য করেছিল। আমাদের পাঁচুড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আমাদের দেউলি সেন্টার, এখানকার যেসব আওয়ামী লীগপন্থী যারা ছিল তারা এই উদ্যোগটা নিয়েছিল যে আমাদের এই সেন্টারেও ওনারা নীল করে দেবে, মানে ভোট শূন্য করে দেবে বিএনপিরে। তখন আমি সহ কয়েকজন আমরা এর বিরোধিতা করছিলাম, আমাদেরকে টাকারও অফার করছিল, ঠিক আছে। তারপরেও কিন্তু আমরা বলছিলাম যে আমরা ভোট বিএনপির দেবই। আর তখন তো এরকমের এত ছিল না, মানে কাটা ছিঁড়ার কোনো সুযোগ ছিল না। তার কারণে ভোট মানে সম্ভবত 18-20টা ভোট পাইছিল বিএনপি, এবং আমাদের সেন্টারে সেই কালার টিভি আর তাদের ভাগ্যে জুটল না। পরবর্তীতে ওনাদের মনে তো এই বাসনা ছিল, যারা আওয়ামী লীগপন্থী নেতারা যারা ছিল, তারা 18 সালে বিএনপির এজেন্ট থাকা অবস্থায়ও, এই বিএনপির এজেন্ট ছিল, তারপরেও বিএনপির অনেক ভোটার ছিল, তারপরেও আমাদের সেন্টারে ওনারা ভোট শূন্য করে দিয়েছিল, একবারে নীল করে দিয়েছিল। আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি, এখানের অধিকাংশ লোক আওয়ামী লীগ সমর্থিত। এখান থেকে যদি কোনো রিফাইন্ড আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করে আগামী নির্বাচনে, তাহলেও কিন্তু নির্বাচনের মোড় ঘুরে যেতে পারে এবং স্বতন্ত্র এমপি হয়ে যেতে পারে, বলা যায় না। তাই সবার সতর্ক থাকা উচিত, এবং আগামীতে ভালো কিছু হোক, আমাদের এলাকার উন্নয়ন হোক, এটাই কামনা করি। ধন্যবাদ সবাইকে।